দণ্ডিত ও পলাতক আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না। পিকে হালদার ইস্যুতে হাইকোর্টের আদেশ, ভিডিও জমা দেওয়ার নির্দেশনা। একাদশ সংসদের দ্বিতীয় বর্ষপূর্তি গণতন্ত্রের বিজয় দিবস পালন করছে আওয়ামী লীগ। ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় দাবি বিএনপি। দেশে তৈরি হবে যুদ্ধ জাহাজ, নৌবাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় সব বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। প্রবাসী আয় নতুন মাইল ফলক, রিজার্ভ বেড়ে $43 বিলিয়ন। নতুন বছরে কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পরিকল্পনা। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নিয়ে সিদ্ধান্তহীনতায় 4 প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষার কমিটি ও কেন্দ্র নিয়ে দ্বিমত, অপেক্ষায় ইউজিসি। যুক্তরাজ্যে অনুমোদন পেল অক্সফোর্ডের ভ্যাকসিন। বাংলাদেশে আনার চেষ্টা জানুয়ারির মধ্যে। করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ছাড়ালো 18 লাখ। এবার 31st নাইট উদযাপনে বিধি নিষেধের কড়াকড়ি, থাকছে 3 স্তরে নিরাপত্তা। অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি শুরু। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ এবং আমি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দণ্ডিত এবং পলাতক আসামির বক্তব্য প্রচার প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনে পলাতক আসামি পিকে হালদারের বক্তব্য প্রচারের বিষয় আদালতের নজরে আনলে এই আদেশ দেন আদালত। এছাড়া প্রচারিত অনুষ্ঠানের ভিডিও ফুটেজ 10 জানুয়ারির মধ্যে দাখিল করারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। 3,000 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যান পিকে হালদার। দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাকে ধরতে যখন ইন্টারপোলের সহায়তা চেয়েছে দুদক, ঠিক তখন বেসরকারি একটি টেলিভিশন টকশোর সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে হাজির হন এনআরবিসি ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এই পরিচালক। আর এতেই নড়ে চড়ে বসে দুদক ও রাষ্ট্রপক্ষ। পলাতক আসামি টেলিভিশনের টক শোতে আসতে পারে কিনা বা গণমাধ্যম কিভাবে তাকে সংযুক্ত করল তা জানতে হাইকোর্টের দ্বারস্থ হন দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আইনে পলাতক আসামির খবর প্রকাশ করা যাবে কিনা তার ব্যাখ্যা না থাকলেও সে বিষয়ে এবার বিধিনিষেধ আরোপ করলেন হাইকোর্ট। যারা অভিযুক্ত কিন্তু পলাতক এবং যারা দণ্ডিত ব্যক্তি, তারা কখনো টক শো বা মিডিয়ায় তাদের বক্তব্য প্রচার করা যাবে না। সেই বিষয়ে এই সুমোটো রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে। যে সংবাদ প্রচার করেছে সেটার ভিডিও ক্লিপ রেজিস্ট্রার বরাবরে জমা দিতে বলে দিয়েছে। দুদক আইনজীবী জানান, পলাতক আসামিকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে সংযুক্ত করা ও সেই অনুষ্ঠানে দুদকের আইনজীবীকে আমন্ত্রণ করা কোনোভাবেই কাম্য নয়। তো সেই ইন্টারভিউতে দিয়ে দেখা গেল ওনারা পিকে হালদারকে সামনে এনে আমাকে কিছু প্রশ্ন করছে। তো আমি বললাম, দেখুন একজন অ্যাবসকন্ডিং অ্যাকিউজকে আপনি কিভাবে লিভ দিচ্ছেন? উনি তো ওয়ান্টেড অ্যাকিউজড, ওনার বিরুদ্ধে হাইকোর্টের অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, তারপরে জজ কোর্টের ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আছে। ওনাকে কিভাবে কোথায় আছে সেটা আমাকে বলেন, আমি কোর্টকে জানাবো। উনি বললেন না, আমি অনুসন্ধানী সাংবাদিক, আমি এটা বলতে বাধ্য না। আর হাইকোর্ট যদি কোনো রায় দেয়, আদেশ দেয়, সেটা যদি ঊর্ধ্বতন আদালত আপিল বিভাগ যদি ইন্টারফেয়ার না করে, সেটা কিন্তু সবার উপর বাইন্ডিং। দ্যাট ইজ দ্য ল। এটাকে বলা হয় জাজমেন্ট ল। গেল সোমবার পলাতক আসামি পিকে হালদারকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত করে একটি সংবাদভিত্তিক টেলিভিশন। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী 10 জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সাথে খাওয়ার মজা জমবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি আজ।
30 ডিসেম্বর এই নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে দিনব্যাপী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে বিএনপি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের ইতিহাসে এদিন সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। আর এদিনকে গণতন্ত্রের বিজয় দিবস পালন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না। আরো জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি 30 ডিসেম্বর দিবসকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করছে আওয়ামী লীগ, আর গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে বিএনপি। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দিবস ঘিরে রাজধানীতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র হত্যা দিবস ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, 2018 সালের এই দিনে ভোট চুরি করে জনগণের ভোটাধিকার হত্যা করা হয়। আজকের এই দিনটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় একটা দিন। সকল ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে আজকে এদেরকে বাধ্য করতে হবে সরে যেতে। একই দিন দুপুরে রাজধানীর খামারবাড়িতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজন করে গণতন্ত্রের বিজয় দিবস। সবাই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত হন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপি রেকর্ড কেউ ভাঙতে পারবে না। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপি যে রেকর্ড করেছে তা কেউ ভাঙতে পারবে না। আমি ফখরুল সাহেবকে বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে জনরায় মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি। বিএনপির আন্দোলনকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে কোনো নৈরাজ্য সৃষ্টি করা হলে তা সহ্য করা হবে না। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। 30 ডিসেম্বর ঘিরে দেশব্যাপী পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও বিএনপি। মাগুরায় র্যালি ও আনন্দ শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে নেত্রকোনায় বিজয় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। লক্ষ্মীপুরে আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র্যালি ও সমাবেশ হয়েছে। এদিকে ঝিনাইদহে 30 ডিসেম্বরকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করেছে বিএনপি। রংপুরে দলীয় কার্যালয় থেকে বিএনপি নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে বের হওয়ার চেষ্টা করলে এতে বাধা দেয় পুলিশ। এছাড়া বরিশাল ও মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। ডিসেম্বর এই দেশে কোনো নির্বাচন হয়নি। 2 বছর আগে ভোট ডাকাতি করে এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে। বুধবার নাগরিক ঐক্যের আয়োজনে ভোট ভাত কথা বলার অধিকার চাই শীর্ষক এক আলোচনায় দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না একথা বলেন। 2 বছর আগে 30 তারিখে কোনো ভোট হয়নি। আগের রাত্রে ডাকাতি করে ভোট নিয়ে চলে গেছে। এটা ওই যে সূর্য যেমন জ্বলে, সূর্যের আলো রোদ হয়ে এই ঘরের মধ্যে ঢুকেছে, এই রকম সত্যি। ডিসেম্বরে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে জয়লাভ করেছি, আর নিজের দেশের আওয়ামী লীগ সরকারের হাতে এই দেশের জনগণ একবার পরাস্ত হয়েছে। আগামীতে নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধ জাহাজ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম বিএনএতে অনুষ্ঠিত নৌবাহিনীর মিডশিপম্যান 2018 আলফা এবং ডিইও 2020 ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান। নৌবাহিনীর মিডশিপম্যান 2018 আলফা এবং ডিইও 2020 ব্রাভো ব্যাচের নবীন অফিসাররা এই কুচকাওয়াজে অংশ নেন। গণভবন থেকে ভার্চুয়ালি সেই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার তুলে দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল। এবছর মিডশিপম্যান 2018 আলফা ব্যাচে 31 জন এবং ডিইও 2020 ব্রাভো ব্যাচে 32 জন ডিরেক্ট এন্ট্রি অফিসার শিক্ষা সমাপনী সনদ নেন। আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় প্রধানমন্ত্রীর ভাষণ। শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। আমাদের নৌবাহিনীকে আরো শক্তিশালী করবার জন্য আমরা ইতিমধ্যে 27টি যুদ্ধজাহাজ সংযোজন করেছি। 2017 সালে নৌবহরে 2টি অত্যাধুনিক সাবমেরিন আমরা সংযোজন করেছি। ফলে আমাদের বাংলাদেশ নৌবাহিনীকে আমরা একটা সম্পূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করতে সক্ষম হয়েছি। কিন্তু কার সঙ্গে যুদ্ধ নয়, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই পররাষ্ট্র নীতি নিয়েই আমরা চলবো। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সব ধরনের যেন উদ্যোগ থাকে এবং প্রশিক্ষণ থাকে। নবীন অফিসারদের জাতির পিতার নির্দেশনা মেনে চলার আহ্বান জানান শেখ হাসিনা। পাশাপাশি বলেন দেশেই যুদ্ধ জাহাজ তৈরির প্রস্তুতির কথা। আমি সরকার আসার পরে আমাদের খুলনা শিপইয়ার্ড সেটা নৌবাহিনীর হাতে তুলে দিই। আমরা ড্রাই ডকইয়ার্ড যেটা চট্টগ্রামে সেটা এবং নারায়ণগঞ্জে সেটা আমরা নৌবাহিনীর হাতে তুলে দিই। লক্ষ্য হলো যে আমাদের নিজস্ব শিপইয়ার্ডে আমরা আমাদের যুদ্ধ জাহাজও তৈরি করব এবং যার কাজ ইতিমধ্যে আমরা কিছু কিছু শুরুও করেছি। সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ সহ দেশের বিভিন্ন প্রয়োজনে নৌবাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন সরকার প্রধান। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। প্রবাসী আয় বাড়াতে 2019-20 অর্থ বছর থেকে 2% প্রণোদনা দেয়া শুরু করবে সরকার। এরপর থেকেই প্রবাসী আয়ে গতি এসেছে, আর তার উপর ভর করেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $43 বিলিয়ন ছাড়িয়েছে। বুধবার রিজার্ভ এই নতুন উচ্চতায় পৌঁছায় বলে গণমাধ্যমকে জানায় বাংলাদেশ ব্যাংক। এর ফলে ডিসেম্বর মাসে রিজার্ভ নতুন দুটি মাইল ফলক অতিক্রম করল। সবশেষ গেল 15 ডিসেম্বর এই মজুদ $42 মিলিয়ন রেকর্ডে উন্নীত হয়েছিল। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ $43.17 বিলিয়ন মার্কিন ডলার। পরাশক্তি দেশগুলোর ভূ রাজনৈতিক প্রভাব অর্থনীতিতে যেন না পড়ে, সেজন্য বহির্বিশ্বের দেশগুলোর সাথে কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আরও জোরে সোরে কাজ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। তার মতে বাণিজ্য সম্প্রসারণে বিশ্ব দরবারে এখনও পিছিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার অর্থনৈতিক খাতের সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত ভূ অর্থনীতির ডামাডোলে বাণিজ্য ও উন্নয়ন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে এসব কথা জানান তিনি। এ সময় বক্তারা বলেন বিশ্ব বাণিজ্য এক অস্থির সময় পার করছে। এক্ষেত্রে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ নিজেদের উন্নয়ন সুবিধা বাড়াতে তৎপর হলে দীর্ঘমেয়াদে তা সুফল বয়ে আনবে। ইউরোপ এবং ইউকে মার্কেটে যে আমরা যত এক্সপোর্ট করি এটা আমাদের অন্য কোথা থেকে ওভারনাইট আসবে না। এই দুটো মার্কেটে যদি আমরা আমাদের রপ্তানির স্থিত অবস্থা বজায় রাখতে পারি, স্ট্যাটাস কো মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমরা জিও ইকোনমিক্স এর যে প্রেসার, জিও পলিটিক্যাল রাইভালরি যে ইস্যুগুলো আছে সেখান থেকে কিন্তু অনেকখানি কিন্তু আমরা মুক্তি পেতে পারবো। সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বৈঠক। বুধবার গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ বিষয়ে সিদ্ধান্ত নিতে ভার্চুয়াল বৈঠক করে দুই পক্ষ। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় যোগ দেন বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েট উপাচার্যরা। বৈঠকে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে নেওয়া যায় কিনা এ বিষয়ে আলোচনা হয়। গুচ্ছ পদ্ধতির পরীক্ষা বিষয়ে একমত হলেও পরীক্ষার পদ্ধতি, কেন্দ্র নির্ধারণ এবং কমিটি গঠন সহ কয়েকটি বিষয়ে একমত হতে পারেনি বিশ্ববিদ্যালয়গুলো। ইউজিসি জানিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর মতামতের ভিত্তিতেই নেওয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ফুলবাড়িয়া সিটি মার্কেট 2 ব্লক এ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেনের করা আগের দিনের মামলা গ্রহণ করে বুধবার ঢাকার মহানগর হাকিম আশিক ইমাম এই আদেশ দেন। বিচারক মামলা তদন্ত করে পিবিআইকে 31 জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
ঢাকার নকশা বহির্ভূত দোকান উচ্ছেদ অভিযান কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। বুধবার দুপুরে বাসাবোয় এক অনুষ্ঠানে ফজলে নূর তাপস বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযান। সুশাসিত ঢাকা গড়ার পথে কেউ যদি হেয় প্রতিপন্ন হন তাহলে সেটাও সেই ব্যক্তির বিষয় বলেও মন্তব্য করেন। ফজলে নূর তাপস আরও বলেন, দুর্নীতিকে নির্মূল করতে প্রথম দিন থেকেই কঠোরভাবে কাজ শুরু হয়েছে, আর অবৈধ দখলদার উচ্ছেদের কার্যক্রম চলমান থাকবে। সুশাসিত ঢাকা ছাড়া উন্নত ঢাকা গড়া সম্ভব নয়। সুতরাং কোনো ব্যক্তি যদি এতে হেয় প্রতিপন্ন হন, লজ্জিত হন, সেটা সেই ব্যক্তির বিষয়, কারণ আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয় না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সম্পূর্ণরূপে দুর্নীতি নির্মূল করা হবে। কোনো অবহেলা, কোনো অসদাচরণ, কোনো আত্মসাৎ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দেশে করোনায় মারা গেছেন আরও 22 জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭,৫৩১-এ। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,229টি, যার মধ্যে করোনা শনাক্ত 1,235 জনের। এ পর্যন্ত মোট শনাক্ত 5,12,496। একদিনে সুস্থ হয়েছেন 1,507 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4,56,070 জন। শনাক্ত বিবেচনায় গত 24 ঘন্টায় প্রতি 100 নমুনায় 8.11% এবং এখন পর্যন্ত 15.94% শনাক্ত হয়েছেন। সাথে খাওয়ার মজা জমবে। অবশেষে করোনা ভাইরাসের অতি সংক্রামক নতুন ধরনটি শনাক্ত হলো যুক্তরাষ্ট্র। চলতি বছর দেশটির 20 লাখেরও বেশি শিশু করোনায় আক্রান্ত হয়েছে বলে তথ্য দিয়েছে CNN। গেল 24 ঘন্টায় সর্বোচ্চ রেকর্ড 53,000-এর বেশি করোনা রোগী শনাক্ত করেছে ব্রিটেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে মহামারীর মধ্যে শুধু এশিয়াতেই চাকরি হারিয়েছে 8 কোটিরও বেশি মানুষ। এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্ত হয়েছে 8,24,00,000-এর বেশি, আর 17,99,000 ছাড়িয়ে গেছে মোট প্রাণহানির সংখ্যা। ফাইজারের পর এবার দ্বিতীয় করোনা ভ্যাকসিন হিসেবে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য। মঙ্গলবার রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনটির টিকাদান কর্মসূচি শুরু করেছে আর্জেন্টিনা। একই দিনে নিজেদের উদ্ভাবিত করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে গেছে ইরান। এদিকে ভ্যাকসিন নেওয়া হলেও ভ্রমণের পর কোয়ারেন্টাইনে থাকা জরুরি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিবির আমিন জানাচ্ছেন বিস্তারিত। নতুন প্রজাতির করোনার আতঙ্কের মধ্যেই নতুন পদক্ষেপ নিল যুক্তরাজ্য। সোমবার বিশ্বের প্রথম দেশ হিসেবে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে ব্রিটেন। এরই মধ্যে টিকাটির 10 কোটি ডোজ অর্ডার করেছে বরিস প্রশাসন, যা 5 কোটি লোকের শরীরে প্রয়োগের জন্য যথেষ্ট। টিকা অনুমোদনের এ সিদ্ধান্তকে এক টুইট বার্তায় স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রুশ ভ্যাকসিন স্পুটনিক 5-এর কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকলেও সব সমালোচনাকে ভিত্তিহীন বলে দাবি করেছে মস্কো। এদিকে ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের টিকাদান কর্মসূচি জোর গতিতে এগুতে পারছে না বলে সমালোচনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার মডার্নার টিকা গ্রহণ করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। অন্যদিকে নিজেদের উদ্ভাবিত করোনা টিকার প্রথম মানব ট্রায়াল মঙ্গলবার থেকে শুরু করেছে ইরান। তবে ভ্যাকসিন দেয়া হলেই যে মানুষ করোনা ছড়াবে না, সে ব্যাপারে এখনও যথেষ্ট প্রমাণ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিবির আমিন, নিউজ 24।
যুক্তরাজ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দেয়ায় বাংলাদেশের জন্য খুশির খবর বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই বাংলাদেশ ভ্যাকসিন পেয়েও যেতে পারে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। একই অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব বলেন, ভ্যাকসিন কারা কখন কিভাবে পাবে তার জন্য মাস্টার প্ল্যান করা হচ্ছে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। করোনা মোকাবিলায় বাংলাদেশের সাফল্য ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গে করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে 20তম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম এমন প্রতিবেদন প্রকাশ হওয়ায় আলোচনা অনুষ্ঠানে বক্তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। গোটা ওয়ার্ল্ডে 20তম স্থান এবং সাউথ এশিয়াতে প্রথম স্থান অর্জন করেছে। আলোচনা অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব বলেন, সবকিছু ঠিক থাকলে জুনের মধ্যে বাংলাদেশ 5 কোটি ভ্যাকসিন পাবে। ফেব্রুয়ারিতে যদি আমরা পাই 50 লক্ষ পাবো, 25 লক্ষ মানুষকে আমরা দিব। 25 লক্ষ মানুষ কিভাবে পাবে সেইটার কিন্তু একটা মাস্টার প্ল্যান করা হচ্ছে, যে আমরা ফ্রন্ট লাইনার কাদেরকে দিব, কারা কারা পাবে, এবং এই 25 লক্ষ ভ্যাকসিন ঢাকা শহরে কত আমরা রাখবো, বাংলাদেশের অন্যান্য জেলাতে কত দিব বা বিভাগে কত দিব, এইগুলো ডিস্ট্রিবিউশনটাও কিন্তু ওই জায়গা থেকে হবে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সকলে মিলে কাজ করাই করোনা বাংলাদেশের নিয়ন্ত্রণে। ইউকে অনুমোদন দিয়েছে, ভারতও দিয়ে দিবে, হয়তো WHO দিয়ে দিবে। যেহেতু এটা অনুমোদনের প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এখন আমি আশাবাদী যে জানুয়ারি মাসের শেষের দিকে না হয়ে তার আগেও আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি। গত কয়েকদিন থেকে দেশে করোনার সংক্রমণ নিম্নগামী বলেও দাবি করেন বক্তারা। মাস্ক পরিধান করার যে কার্যক্রমটা নেওয়া হয়েছে তার ফলাফল হিসেবে আমরা এই কন্ট্রোলটা দেখতে পাচ্ছি। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। কাল জাতীয় প্রেস ক্লাব নির্বাচন। আজ অনুষ্ঠিত হয়ে গেল সংগঠনের 23তম দ্বিবার্ষিক সাধারণ সভা। প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে এই দ্বিবার্ষিক সাধারণ সভা হয়। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, ক্লাবের কার্যনির্বাহী কমিটি এবং ক্লাবের স্থায়ী ও সহযোগী সদস্যরা। এ সময় ভোটের আড্ডায় মেতে ওঠেন ক্লাবের ভোটাররা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। সবার শুরুতে ক্লাবের প্রয়াত সদস্যসহ করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সদস্যদের শ্রদ্ধা জানানো হয়। বার্ষিক প্রতিবেদনে সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন জানান, এই ক্লাব সকল সদস্যদের অধিকার রক্ষায় কাজ করছে। ক্লাব সদস্যদের মৃত্যুর সংখ্যা বিবেচনায় এই বছরটা আমাদের জন্য অনেক বেশি দুঃখের। সাধারণ সম্পাদক তার প্রতিবেদনে আরো উল্লেখ করেন, এবছর কল্যাণ তহবিলে স্থায়ী আমানতে সঞ্চয় হিসেবে জমা আছে 1,92,499 টাকা। এই বছর ডিসেম্বর পর্যন্ত কল্যাণ তহবিলের 14 জন সদস্যকে 42 লাখ টাকা পরিশোধ করা হয়েছে। নতুন 27 জন সদস্য অন্তর্ভুক্তি সহ কল্যাণ তহবিলের বর্তমান সদস্য সংখ্যা 633 জন। এরপর প্রেস ক্লাবের বর্তমান কমিটির তত্ত্বাবধানে সমস্ত আয় ব্যয় হিসাব উপস্থাপনা করেন কোষাধ্যক্ষ শ্যামল দত্ত। এবং বিপুল উন্নয়ন কর্মকাজ করার পরও উল্লেখিত ব্যাংক এবং ক্যাশ স্থিতি বর্তমান কমিটির সফলতা এবং ক্লাবের আর্থিক ব্যবস্থাপনার সন্তোষজনক বলা যেতে পারে। প্রেস ক্লাবের সকল অর্জন নিয়ে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিকরা। মুক্তিযুদ্ধের চেতনা, পেশাদার সাংবাদিক এবং তাদের মান উন্নয়নের জন্য এটা কেন্দ্র হিসেবে গড়ে উঠতে চাই। এই প্রেস ক্লাব গঠনে বিভিন্ন সময় রাষ্ট্রনায়করা, সরকার প্রধানরা তারা সহযোগিতা করেছেন। শেষে প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম তার বিদায়ী বক্তব্য রাখেন। যে স্বপ্ন আমরা দেখেছি যে আমরা 31 তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স করব, অবশ্যই করব। এবারে নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত ফরিদা ইয়াসমিন ও ওমর ফারুক এবং বিএনপিপন্থী ফোরাম মনোনীত সবুজ ইলিয়াস খান প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। 23তম তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। করোনাকালের 31st নাইট যে কোনো বছরের চেয়ে ব্যতিক্রম। ইংরেজি বছরের প্রথম প্রহরকে কেন্দ্র করে ত্রিমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবারে প্রথম 31st নাইটে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাঁধন ইরফানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। করোনা পরিস্থিতিতে 31st নাইট উপলক্ষে রাজধানী সহ সারা দেশে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সবাইকে যার যার ঘরে থেকে 31st নাইট উদযাপনের আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য আগে থেকেই গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে কঠোর হাতে দমন করা হবে। বিশেষ কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, তবে 31st নাইট উদযাপনের ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে এবং এই সংক্রান্তে বাংলাদেশ পুলিশের যে নির্দেশনা রয়েছে তা মেনে চলতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি। এদিকে ত্রিমাত্রিকভাবে 31st নাইট কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি গ্রহণ করেছে র্যাব। প্রথম পর্যায়ে অলিতে গলিতে সাদা পোশাকে র্যাব সদস্যরা অবস্থান নেবেন। দ্বিতীয় পর্যায়ে পোশাকধারী সদস্যরা বিভিন্ন স্থানে তাদের উপস্থিতির জানান দেবেন। এর পাশাপাশি র্যাবের সাইবার মনিটরিং দল নিরাপত্তা রক্ষায় কাজ করবে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে র্যাবের সাইবার ইউনিট বিশেষ নজরদারি চালাবে। 2020 সালের 31st নাইটকে আইন শৃঙ্খলাকারী বাহিনীর র্যাবের পক্ষ থেকে আমরা খুবই সোচ্চারভাবে জোরালোভাবে দায়িত্ব পালন করব। কোনো ধরনের কোনো হামলার বা কোনো নাশকতার কোনো হুমকি নেই, তথাপি আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আমাদের দায়িত্ব পালন করব। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে র্যাব। মহামারী এই করোনার মধ্যে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে এবার একটু ভিন্নভাবে পালন করা হচ্ছে 31st নাইট। গোয়েন্দারা বলছে এই উৎসবকে ঘিরে কোনো ধরনের হামলার আশঙ্কা নেই। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। 31st নাইটকে ঘিরে কোনো রকমের হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সকালে পিলখানায় বিজিবি পদক প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। সীমান্তের কাছে সন্ত্রাসীদের খুঁজে না পাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী নেই তা অস্বীকার করছি না, তবে তাদেরকে ধরতে সবসময় ব্যবস্থা গ্রহণ করা হয়। মিজোরামে কিছু সন্ত্রাসী লুকিয়ে আছে, বিএসএফকে তা জানানো হয়েছে। সীমান্ত রেড করা হচ্ছে, সেগুলোর কাজ শেষ হলে ব্যবস্থা নেওয়া সহজ হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। চোরাচালানি বলেন কিংবা সন্ত্রাসী কিংবা মানে তাদের দেশের বিচ্ছিন্নতাবাদী যেটাই হোক, আমরা কাউকে এখানে আমাদের দেশে স্থান দেই না। আমরা বিদেশ থেকেও সেই রকমই, আমরা বাইরের আমাদের প্রতিবেশী থেকেও আমরা সেই ধরনের সহযোগিতা আশা করি এবং পেয়ে থাকি। সম্ভাব্য অবস্থান আমরা তা ওনাদেরকে জানিয়েছেন, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা ওইসব জায়গায় অপারেশন করে আমাদেরকে জানাবেন, এটার পরবর্তী ফিডব্যাকটা আমাদেরকে জানাবেন। বন অধিদপ্তরের সুশাসনের চ্যালেঞ্জ উত্তরণে 15 দফা সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। গবেষণায় প্রাপ্ত ফলাফল ও তথ্য বিশ্লেষণের ভিত্তিতে বন অধিদপ্তরের কার্যক্রমে সুশাসনের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা থেকে উত্তরণে 15 দফা সুপারিশমালা প্রস্তাব করে টিআইবি। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আজ মারা গেছেন অন্তত 15 জন। এর মধ্যে সিলেটে 4, কুমিল্লায় 3 ও শিবগঞ্জে মৃত্যু হয়েছে 3 জনের। এছাড়া পৃথক ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 2 ও ঝিনাইদহে 2 জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট। বুধবার ভোর 5:30টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকায় মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যান প্রাইভেট কারের 3 যাত্রী। এছাড়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশের কলোনিতে গিয়ে পড়লে আরেক শিশু নিহত হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। কুমিল্লার শাসনগাছা রেল ক্রসিংয়ে মালবাহী ট্রেন ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে 3 জন মারা গেছেন। সকাল 7টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেন কুমিল্লার শাসনগাছা রেল ক্রসিং অতিক্রমের সময় অটোরিকশাটি রেল লাইনে উঠে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান অটোরিকশার 1 যাত্রী। আহতদের মধ্যে 2 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পৃথক সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জে 3 জন নিহত হয়েছেন। সকালে সদর উপজেলার হিজুলি গ্রামে পিকআপের চাপায় 2 জন এবং মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় 1 মোটরসাইকেল আরোহী মারা যান। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 2 ও ঝিনাইদহে 1 জন মারা গেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সেক্রেটারি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
দেশের বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে চাইনিজ প্রতিষ্ঠান মেসার্স সান এ ওরাল কেয়ার কোম্পানির সাথে ভার্চুয়ালি লিজ চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা। বুধবার বেবজা নির্বাহী সদর দপ্তরে বেবজা এবং চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মেসার্স সান এ ওরাল কেয়ার কোম্পানি ভার্চুয়ালি এই চুক্তি স্বাক্ষর করে। সান এ ওরাল কেয়ার কোম্পানিতে 94 জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের পাশাপাশি বাৎসরিক 3 কোটি আধুনিক ডেন্টাল কেয়ার পণ্য উৎপাদন করবে। অনুষ্ঠানে উপস্থিত চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান চীনা বিনিয়োগকারীদের অভিনন্দন জানান এবং বাংলাদেশ তথা ইপিজেডে তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। খেলার খবর। ফেডারেশন কাপে এ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 3-0 ব্যবধানে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা শেখ রাসেলের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে হেরে গেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শেষ 8-এ জায়গা করে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কোয়ার্টার ফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ জয়ান্ট বসুন্ধরা কিংস। মাহফুজুল ইসলামের রিপোর্ট। এই ম্যাচের আগে গ্রুপ টেবিলে সেফ সাইডে ছিল শেখ রাসেল। ড্র অথবা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে ম্যাচ শেষে 3-2 গোলের হারের পরও গোল সমীকরণের হিসেবে পুলিশ এফসি কে টপকে কোয়ার্টারে জায়গা করে নেয় শফিকুল ইসলাম মানিকের দল। ম্যাচের 6ষ্ঠ মিনিটেই কিরগিজ রিক্রুট বখতিয়ারের কর্নার থেকে আশ্ররোভের হেডে 1-0 গোলের লিড নেয় সাইফুল বাড়ি টিটুর দল। গোল করেছেন শিওবুশ। 39 মিনিটে ডান প্রান্ত দিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে দলের দ্বিতীয় গোলটি করেন শেখ রাসেলের মনিকি। 45 মিনিটে বক্সের ভেতর সলেমান সিল্লা থেকে পাওয়া বল প্রেস করেন সলেমান কিং, কিন্তু ব্যবধান কমাতে বাধা হয়ে দাঁড়ায় বার পোস্ট। 2-0 ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কি হতে পারে? বিরতি থেকে ফিরে পেনাল্টি পায় শেখ জামাল। গোল করে ব্যবধান কমান সলেমান কিং। তবে 59 মিনিটে বখতিয়ারের ফ্রি কিক থেকে তখলিসের গোলে 3-1 গোলে এগিয়ে যায় শেখ রাসেল। নাটকীয়তার বাকি তখনও। ম্যাচের 88 মিনিটে পেনাল্টি পায় শেখ জামাল। পেনাল্টি থেকে সোলেমানের দ্বিতীয় গোলে ব্যবধান 3-2। শেষে হেরে গেলেও গোল ব্যবধানে পুলিশ এফসি কে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আমার কথা হলো যে এটা আমি কোনো অপশন আমি বেছে নেই না। কোয়ার্টার ফাইনাল যার সাথে খেলতে আপনি ইফ ইউ ওয়ান্ট টু বি আ চ্যাম্পিয়ন ইউ হ্যাভ টু বিট দেম। গেটিং এর ক্ষেত্রে যে মিস করেছে, বারে 3টি টাচ হয়েছে, মিস করেছে এবং সিলি গোল খেয়েছে। আমার সম্ভবত এগেনস্ট বসুন্ধরা খেলতে হবে, একটি বড় টিমের সাথে, জায়ান্ট টিমের সাথে, চ্যাম্পিয়ন দলের সাথে খেলতে হবে। আমাকে এটা নিয়ে ভাবতে হবে অনেক। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর কিছু ভুল ত্রুটি করোনা মাঝে বিশ্বের নানা প্রান্তে স্বল্প পরিসরে চলছে নতুন বছর উদযাপনের প্রস্তুতি। চিরাচরিত নিয়মে বর্ষবরণ উদযাপন করতে পারছে না অনেক দেশ, তবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চীন। সে খবর জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। যুক্তরাষ্ট্রে মহামারীর কারণে 2020 সালকে বিদায় জানাতে জনতার ব্যাপক উপস্থিতি থাকবে না। নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে কাউন্টডাউন স্কেলড ব্যাক ভার্চুয়াল ইভেন্টে হোস্ট করা হবে। শুধু নিউ ইয়র্ক নয়, সিডনি, প্যারিস, বার্লিন এবং রিও ডি জেনেরিওর মতো শহরে ঐতিহ্যবাহী রঙিন এবং কোলাহলপূর্ণ আতশবাজি, খেলা, নাচ গানের পার্টি বিগত বছরগুলোর মতো দেখা যাবে না। স্বাগত আয়োজন ভার্চুয়ালি বা গাড়িতে বসে উপভোগ করবেন দর্শকরা। তবে ব্রাজিলের এক সম্প্রদায় সমুদ্রে ভাসিয়ে দেয় গুচ্ছ ফুল। তবে 2021 স্বাগত জানাতে ব্যাপক আয়োজন করেছে চীন। চায়না মিডিয়া গ্রুপ এরই মধ্যে নিউ ইয়র্ক কনসার্ট, সেলিং ইন গ্রেটার বে এরিয়া রেকর্ডিং প্রোমো ছেড়েছে। হংকংয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং ম্যাকাওর এসএড যৌথ উদ্যোগে কনসার্টে বিভিন্ন বৈচিত্র্য, সাংস্কৃতিক বৈশিষ্ট্য প্রদর্শিত হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 রাত 10টার সংবাদের পুরো আয়োজন। আরো খবর জানতে ভিজিট করুন www.news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।